আমার মেয়ে কাঁদছে কেন? হ্যাঁ তাই তো। রাই, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কাঁদছে কেন? শুধুমাত্র এই মেয়েটার জন্য। এই মেয়েটা এমন কিছু একটা করেছে আমার মেয়ের সঙ্গে, যার জন্য আমার বেটার চোখ দিয়ে জল পড়ছে। আমার মেয়ে নিজে বলেছে। ম্যাডাম ম্যাডাম আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। কৃষ্ণ এরকম মেয়ে নয়, ভীষণই শান্তশিষ্ট। তাই নাকি? তা তুমি এত কনফিডেন্টলি কি করে বলছো? তাহলে আমার মেয়ে কাঁদছে কেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সেটা আমি দেখছি, কিন্তু তার আগে আপনি বলুন যে আপনি এত রাতে এখানে কেন এসেছেন? খাবার দিতে। ইয়েস, আমি আমার মেয়ের খাবার পৌঁছতে এসেছি। আফটার অল ও তো সবার তৈরি রান্না খাবে না, ওর খাবার 5 স্টার থেকেই আসবে। আর আমার মেয়ে তো, ওর হেলথের বিষয়টা আমাকেই দেখতে হবে। এসব কথা ছাড়ো, আমার একটাই প্রশ্ন, আমার মেয়ের চোখে জল কেন? কেন ও কাঁদবে? আনসার মি। আর এই মেয়েটা আমার মেয়ের সঙ্গে কি করেছে? মম, এই মেয়েটা আমাকে বলেছে আমি নাকি বড়লোক বাড়ির অভদ্র মেয়ে। আমাকে গান নিয়ে জ্ঞান দিয়েছে। আমাকে বলছে আমার নাকি গানে মন নেই। আর সবার সামনে না আমার হাত মুচকে দিয়েছে। হোয়াট? ও তোমার হাত মুছড়ে দিয়েছে? মানে তোমার গায়ে হাত তুলেছে? এই, তুমি আমার মেয়ের হাত মুছড়ে দিয়েছো? ম্যাডাম ম্যাডাম আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। রাই, তুমি সত্যি করে বলো, সত্যি সত্যি কি ও তোমার গায়ে হাত তুলেছে? ম্যাডাম, আমি যতদূর কৃষ্ণাকে চিনি আমি কিন্তু জানি ও এরকম করতেই পারে না। ও এরকম কারোর গায়ে হাত তুলবে না। কোথাও একটা ভুল হচ্ছে। এই, তুমি ওকে কদিন চেনো? হ্যাঁ, তোমার সঙ্গে কতদিনের পরিচয়? ওকে তোমার পরিচিত? তুমি ওর সঙ্গে পার্সিয়ালিটি করছো? ম্যাডাম, আমাদের এখানে কোনো পার্সিয়ালিটি হয় না, সেটা আমি আপনাকে আগেও বলেছি। তাছাড়া আমি এখানকার পার্টিসিপেন্টদেরকে যতদিন ধরে দেখছি, তাতে কার কি নেচার এবং কে কার সঙ্গে কি ব্যবহার করতে পারে সেটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝি। তা বলে এতটা শিওর? বাই দ্য ওয়ে, আচ্ছা তোমরা কেন চুপ করে আছো বলো তো? তোমরা বলো আমার মেয়ের সঙ্গে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে? বলো, কি হলো? এই, এই মেয়ে, আমার মেয়ের সঙ্গে কি করেছো? না হলে তোমায় এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। এক মিনিট ম্যাডাম, আপনি এভাবে ওদের সঙ্গে কথা বলতে পারেন না। যা বলার আমি বলছি। ইউ জাস্ট শাট আপ। তুমি আমার মেয়ের সঙ্গে কি করেছো? হ্যাঁ, ওহো, তুমি কি ভাবছো এই সাধারণ একটি এমপ্লয় তোমাকে বাঁচিয়ে নেবে, রাইট? তুমি জানো না 2 মিনিটে ওর চাকরিটা আমি কেড়ে নিতে পারি। আপনি তো ভারী অদ্ভুত মানুষ। আপনার মেয়ে কাঁদছে বলে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কি করেছি? আগে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন সে কি করেছে। ও যাই করুক, আগে ওনাকে জিজ্ঞেস করুন উনি এখানে থাকতে চান কিনা। উনি বোধহয় পার্টি আর বন্ধুদের খুব মিস করছেন। ওনার এখানে থাকার ইচ্ছা আছে বলে তো মনে হচ্ছে না। শাট আপ! চিৎকারে আমি ভয় পাই না ম্যাডাম। আপনার তো এখানে অনেক জানাশোনা আছে। আপনি আপনার মেয়ের জন্য একটা আলাদা ঘরের বন্দোবস্ত করে দিন না, তাহলে আর অন্য কারোর গানের শব্দ শুনে আপনার মেয়ের ফোন করার ব্যাঘাত ঘটবে না, তাই না রাই?
ম্যাডাম, আমরা সবাই এখানে নিজেদের যোগ্যতায় চান্স পেয়েছি। আমরা এখানে যতক্ষণ খুশি প্র্যাকটিস করতে পারি, আপনারা যত বড় লোকই হোক না কেন। আমার গান গাওয়া বন্ধ করে দেওয়ার অধিকার আপনার মেয়ের নেই। সেটা আপনি আপনার মেয়েকে ভালো করে বুঝিয়ে দিন। যে যোগ্য সেই জিতুক। কিন্তু উনি তো টাকার গরম দেখাচ্ছিলেন, যার জোরে বোধহয় আমরা এখানে কেউই আসিনি। আর আমার মনে হয় ট্যালেন্টের লড়াইতে থাকতে আমরা সবাই রাজি। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। কৃষ্ণা, কেউ যদি টাকার গরম দেখায় তাকে বলে দিও তুমি নিখিল চৌধুরীর মেয়ে। বাবা, বৌনি আর তার বদলে চলে এসেছে মেয়ের মা। ভালো ভালো, নিখিল চৌধুরীর উচ্চমানের রুচির এই তো নমুনা। চলুন এবার নিজের মেয়েকে এখানে একা থাকতে দিন। আই এম শিওর ও নিজের লড়াই লড়তে পারবে। মা, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করবে না। আমি খুব সাবধানে থাকবো। আর একদম এরকম করবে না, আমি কিন্তু বলে দিলাম। বেটা, তুমি একদম চিন্তা করো না। তুমি জানবে তোমার মম সবসময় তোমার পাশে আছে। ইয়েস, আমি সব ঠিক করে দেব। আর এদের সবার উপর আমার নজর থাকবে। দাঁড়ান, আজকে আপনি যেটা করলেন সেটা আর কোনোদিনও করবেন না। আপনি যদি এটা রিপিট করেন তাহলে আমি কিন্তু প্রচন্ড রেগে যাব। আমি জানি আমি আপনার সাথে একটু রুক্ষভাবে কথা বলছি, কিন্তু আপনি এটা আমাকে করতে বাধ্য করেছেন। দেখুন, আপনি কেন বুঝতে পারছেন না যে যে কোনো সময় রাস্তাঘাটে আপনার বিপদ হতে পারে? এই রাস্তাঘাট আপনি কিছুই চেনেন না। আর আপনিও তো একজন মহিলা, শুধু কৃষ্ণার না আপনারও প্রবলেম হতে পারে। আচ্ছা, আপনি কি ভুলে গেছেন এই শহরে আসার পর প্রথম দিন আপনাদের সাথে কি ঘটেছিল? চলো, এইভাবে রাতে বাড়ি থেকে বেরিয়ে যাবেন না প্লিজ। আচ্ছা, আমি তো আপনাকে বলেছি যে কৃষ্ণার সব দায়িত্ব আমার, তারপরেও কি আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? প্লিজ প্লিজ, আমার কথাগুলো আপনি অমান্য করবেন না। বোঝার চেষ্টা করুন, এই শহরে খারাপ মানুষ ভরা। এই যে ভেতরে আপনি রাধারানী দত্তকে দেখছিলেন, এর বাবাকে জানেন? অলোক মেসমশাই। নিজের বাবাকে স্বীকার করে না। একটা সময় ছিল যখন আমার স্ত্রী শ্যামাকে নানা রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করেছিল। এরকম মানুষ এই শহরে ভরা, বুঝলেন? তাই আপনাকে আগে থেকে বলছি, আপনাকে জোর করে শাসন করার চেষ্টা করছি না আমি। দেখুন, আপনি কৃষ্ণার মা, শ্রদ্ধার পাত্রী। আর আমি কৃষ্ণাকে কথা দিয়েছি
যে আপনাকে দেখে শুনে রাখবো। আপনি যদি এরকম করেন তাহলে ও নিশ্চিন্তে গান গাইতে পারবে না। প্লিজ বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আপনি কি চান যে কৃষ্ণা এই সঙ্গীতের মহাযুদ্ধ হেরে যাক? তাহলে প্লিজ আর করবেন না। অ্যান্ড আই এম রিয়েলি সরি, আমি একটু রুডলি কথা বলেছি আপনার সাথে, কিছু মনে করবেন না প্লিজ। চলুন, এবার দেরি হয়ে যাচ্ছে। বাবা, ছোটদার যে দেখছি মা মেয়ে সবার দায়িত্ব একাই নিয়ে ফেলেছে। সত্যি ছোটদার টেস্টটা আর বদলালো না, একই রকম রয়ে গেল। সেম দেখতে একটা ঘুমটা পড়া দেহাতি বউ। দেখেই বোঝা যায় শ্যামার মতোই ক্লাসলেস আর একজন। তবে যতই চেষ্টা করো ছোটদা, হাল আমি ছাড়ছি না। ওই কৃষ্ণা মেয়েটাকে আমি কম্পিটিশন থেকে বের করে তবেই ছাড়বো। লোক, সেদিন যখন অনুরাধা কৃষ্ণ পুজো করছিল তখন কে গান গেয়েছিল শেষমেশ জানা গেল? না জামাই দাদা, সেটা তো রহস্যই রয়ে গেল। অবশ্য আশেপাশে কোনো বাড়িতে সেভাবে খোঁজ খবর নেওয়া হয়নি। মা আজকে কৃষ্ণ পুজো করছিলেন বলেই হয়তো আপনাদের এরকমটা মনে হয়েছে। আপনারা কল্পনা করেছেন। সবাই একসাথে কি করে কল্পনা করবে কৃষ্ণা? অবিকল আমাদের শ্যামার মতন কে যেন কৃষ্ণের গান গাইছে। মা, তুমি সত্যি গান গাওনি তাই না? আরে নিখিল, ওই নিউ ইয়ার্স পার্টিতে মুন্নি কি কি চায় ওর কাছ থেকে জেনে নিস, বুঝলি? সব বাচ্চাদের ব্যাপার, বাচ্চারাই করুক। মেয়েটা আজকাল এত বকা খায় কথায় কথায়, তার জন্য অভিমানও করেছে। তা বাড়িতে অনুষ্ঠান করতে চাইছে, আনন্দ করতে চাইছে, করুক। তুই শুধু জেনে নিস ও কি চায়। বাবা, আমি মুন্নির সাথে কথা বলে নেবো, আর বর্দার সাথে কথা বলে সব অ্যারেঞ্জমেন্টসও করে নেবো। আর নিখিল, যেটা বললাম ওটা মনে রাখিস, গান বাজনার অনুষ্ঠান কিন্তু এবার চাই। শ্যামা চলে যাওয়ার পর থেকে ওই গান বাজনার চর্চাটাই জন্য বন্ধ হয়ে গেছে। বেশ বাবা, এবার নিউ ইয়ার পার্টিতে গান হবে। এখন তো একদম চুপচাপ পুজো করছে, কিন্তু সেদিন
উনি কি সত্যি গান গেয়েছিলেন? তাহলে হয়তো আজও গান গাইবেন। কিন্তু এইভাবে লুকিয়ে ফলো করাটা আমার ঠিক হচ্ছে না। এই প্রশ্নটা যে আমার পিছু ছাড়ছে না। না না না, আমারই ভুল। উনি বোধহয় সত্যি গান গাননি, অকারণে সন্দেহ করছি। কিন্তু ওনাকে দেখলে আমারই অস্বস্তি কেন হচ্ছে? কেন? অতিভক্তি না চোরের লক্ষণ। আর মামাম একটা কথা বলে জানিস তো, ভিতরে ছুচোর কীর্তন আর বাইরে কোচার পত্তন। তোদের এইসব ভক্তি না পুরোটাই লোক দেখানো। শোনো রাই, আমি খুব ভালো করে জানি এই কাজটা তুমি করেছো। তোমার মুখের উপর আমি কথা বলেছি বলে তুমি আমার উপর খুব রেগে আছো। তুমি চাও না আমি এখানে গান গাই, তাই তো? এই একদম বাজে কথা বলবি না। কি প্রমাণ আছে তোর কাছে? কি প্রমাণ আছে বল? এটাই তো নেই, আমার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু কিষাণজি জানেন যে আমি এই কাজ কোনোদিন করতে পারি না। আর তেমন এটাও জানেন যে এই কাজটা তুমি করেছো। এই কৃষাণজি করাটা না এবার থামা। যা খুশি বলে না, উপরে বসে না কিষাণজি সব দেখছেন। ওনার কাছে বড় লোক গরিব লোক বলে কিচ্ছু হয় না। তুমি এখানে তোমার মায়ের দম্ভের জোরে পার পেয়েও যেতে পারো, কিন্তু কিষাণজি না তোমাকে ঠিক শাস্তি দেবেন। কিষাণজির ভক্তদের যে ক্ষতি করে কিষাণজি তাদের ক্ষমা করেন না। ঠিক আছে, আগে তুই নিজের পাপ থেকে তো বাঁচ। আমি কিষাণজির কাছে মন প্রাণ নিবেদন করে ক্ষমা চেয়ে নেব। শুদ্ধাচারে আমি তার পুজো করব। তুমি কি করবে রাই? এই যে এখানে আমরা সঙ্গীত চর্চা করতে এসেছি, এই সঙ্গীতে কিষাণজি অধিষ্ঠান করে। সামনাসামনি যখন সঙ্গীতের লড়াইয়ে যাব তখন দেখা যাবে কার কত দম। পেছন থেকে ছুরি মেরে আমাকে সরাতে পারবে না রাই। কৃষ্ণা একদম কি হয়েছে? হ্যাঁ, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কিসের? কি এখানে এঁটো মাংসের হাড় কে ফেলেছে? কে ফেলেছে এটা এখানে? মধুমিতা দিদি আমার ঠাকুরের নকুলদানার কোটোর মধ্যে এই এঁটো হাড়টাকে পুড়ে রেখেছিল। কে করেছে এই অসভ্যতমটা? কে করেছে? আমি জানলেও আমার কাছে কোনো প্রমাণ নেই বলে আমি কিছু বলতে পারবো না মধুমিতা দিদি। কিন্তু সত্যিটা একদিন সামনে আসবেই। মধুমিতা দিদি, আজকে আমি তোমায় একটা কথা দিচ্ছি। আজ থেকে আমার দুটো চোখ নয়, মাথার পেছনেও আর দুটো চোখ আমার শত্রুর ওপর নজর রাখবে। কারণ সে শুধু আমার ক্ষতি করতে চায়নি, তাহলে হয়তো আমি তাকে ছেড়ে দিতাম। কিন্তু সে আমার কিষাণজিকে অসম্মান করেছে। এবার তো আমি তাকে ছেড়ে দিতে পারি না। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলছি। দেখো, কেউ যদি চাও যে তোমরা এই গ্রুমিং সেন্টারকে কলুষিত করবে, নোংরা করার চেষ্টা যদি তোমরা কেউ করে থাকো, তার ফল কিন্তু একদম ভালো হবে না। হ্যাঁ, তোমরা প্লিজ কেউ ভুলে যেও না, কারণ তোমাদের ব্যবহার কিন্তু দর্শকরাও দেখবেন। শোনো রাই, তুমি কালকে বলছিলে না এখান থেকে তুমি আমাকে তাড়িয়েই ছাড়বে? আমিও কিন্তু সেটা করতে পারি, আর সেটা আমি কম্পিটিশনের মঞ্চে গিয়েই করতে চাইবো।
আমার কিষেনজিকে অপমান করার শোধ আমি তুলবই। দেখুন দেখুন দেখুন, আমাকে ওপেন থ্রেট করছে। আপনাদের নাকি এত রুলস? নিজের মাংসকে নিজের ব্যাগে রেখে আমাকে দোষ দিচ্ছে। এগুলো আপনারা সাপোর্ট করবেন, তাই তো? কৃষ্ণা, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তুই কাউকে সরাসরি কিছু বলতে পারিস না, তার কারণ তোর কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। আমার ভুল হয়ে গেছে মধুমিতা দিদি, প্রমাণ ছাড়া আমি আর কাউকে কখনো কিচ্ছু বলবো না। আমাকে আরেকবার স্নান করে পুজোয় বসতে হবে, আমি আসছি। তাড়াতাড়ি যা। আর তোমাদেরকে বলছি, তোমরা এবার এক এক করে রেডি হয়ে নাও। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জাজেসরা চলে আসবে। হ্যাঁ, হাতে কিন্তু একদম বেশি সময় নেই। তোমাদের কার কিরকম জনার, কে কোন জনারে বেশি কমফোর্টেবল, কে কিরকম ভাবে গাইবে, কার গানের গলার রেঞ্জ কতটা, এগুলো কিন্তু আজকে জাজেসরা এসে সব দেখবে। সো সবাই প্রিপেয়ার থাকবে, কেমন? তাড়াতাড়ি করো। এবার দেখে নে কে কাকে কম্পিটিশন থেকে আউট করে, কৃষ্ণা না আমি। আমি ভাবছি কৃষ্ণাকে না আমি নিজের বাড়িতে নিয়ে গিয়ে কাজ করাবো। ওর মতন মেয়েরা না বাড়িতে কাজই করে। কৃষ্ণার গ্রুমিং সেন্টার থেকে কল এসেছে। বিজলি, হ্যাঁ ছোটদা বাবু বলো। তাড়াতাড়ি কৃষ্ণার মাকে ডেকে আনতো। গ্রুমিং সেন্টার থেকে কল এসেছে, উনি একবার কথা বলে নেবেন। ঠিক আছে। হ্যালো, আমি নিখিল চৌধুরী। হোয়াট? কখন হলো? আপনি আমাকে আগে বললেন না কেন? আচ্ছা, আপনি একটা কাজ করুন, কৃষ্ণাকে বেস্ট হসপিটালে নিয়ে যান। আচ্ছা, ওকে। ও মা গো, ওই দেখো অনুরাধা দিদি, আমি না তোমার কাছে যাচ্ছিলাম, ওই কৃষ্ণা সেন্টার থেকে ফোন এসছে, ছোটদা বাবু তোমায় ডাকতে বলেছে। বিপদ, আমার কৃষ্ণার বিপদ। বিপদ? ও মা, ও মা, অনুরাধা দিদি দেখো না কি বলছে, কৃষ্ণার নাকি বড্ড বিপদ। হ্যাঁ, কি বলছে? অনুরাধা, কি হয়েছে তোমার? মা, আমার মনে হয় ও আবার কোনো স্বপ্ন দেখেছে। সন্তান দূরে থাকলে মায়ের মনে ওরকম কুডাক আসে। ও অনুরাধা, তুমি কৃষ্ণার বিপদের কথা ভেবে ভয় পাচ্ছ? ও মা, সে কি কথা? তুমি তো নিজে জানো তোমার মেয়ে কৃষ্ণা সঙ্গীতের মহাযুদ্ধে গেছে, তাই না? আর তুমি নিজের চোখে দেখে এসেছো ওখানে ঠিক আছে, ভালো আছে। তাহলে খামোকা কেন দুঃস্বপ্নের কথা বলছো দিনের বেলায়? আমি এক্ষুনি আসছি। ওকে। মা, ওনার অনুমান একদম ঠিক। কি বলছিস কি তুই? হ্যাঁ মা, গ্রুমিং সেন্টারে কৃষ্ণাকে হিল জুতো পরতে হয়েছিল। হিল ভেঙে ওর ইঞ্জুরি হয়েছে। শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। প্লিজ প্লিজ, আপনি টেনশন নেবেন না। মা, বিপদের কথা উনি কি করে জানলেন সেটা জানি না, কিন্তু কৃষ্ণাকে সত্যি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সে কি রে নিখিল, কি বলছিস কি? মানে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে? তার মানে তো সাংঘাতিক লেগেছে। এই রে, তাহলে ওর গানের কি হবে এবার? মা, সেসব জানি না, আগে কৃষ্ণা সুস্থ তো হোক। ও ছোটদা বাবু, কৃষ্ণার পাটা ভাঙেনি তো? যতক্ষণ হসপিটালে যাচ্ছি কি করে জানবো বিজলি? হে ঠাকুর, কি বিপদ ঘটালে! মেয়েটার এমন অবস্থা, এবার যদি এই বছর ওকে গান না গাইতে দেয় তখন কি হবে? আরে
আরে কি মুশকিল, লেগেছে তো পায়ে, গলায় তো আর লাগেনি, গান কেন গাইতে দেবে না? উফ, চুপ করো না তোমরা। নিখিল তো ঠিকই বলেছে, গান টান তো হবে অনেক, আগে মেয়েটার চিকিৎসাটা তো হোক ভালো করে। ঠিক বলেছো মা, আগে কৃষ্ণার প্রাইমারি ট্রিটমেন্টটা হোক, তারপর যদি কিছু দরকার হয় আমি সব ম্যানেজ করে দেবো, ডোন্ট ওয়ারি। আমি এখন বেরোচ্ছি। ও, তুই কি একাই যাবি? হ্যাঁ মা, আমি একাই যাব। আমি যাব। এ কি বলছে? ও ছোট বাবু বলছে তোমার সঙ্গে নাকি যাবে। এই দেখো কি মুশকিল। বলছি অনুরাধা, শোনো আমার কথা শোনো, ওরকম করে না। তুমি যদি যাও তাহলে আমার নিখিল ভারী বিপদে পড়ে যাবে। দেখো, ও তোমাকে সামলাবে না, তোমার মেয়েকে দেখবে, ও কিছু ঠিক করতে পারবে না। তোমাকে যেতে হবে না, তুমি এখানে থাকো। শোনো আমার কথা শোনো, আমার নিখিল যখন যাচ্ছে সমস্ত ব্যবস্থা করে দেবে, তোমার কোনো চিন্তা নেই। ও অনুরাধা দিদি সেই ভালো, তুমি বরঞ্চ এখানেই থাকো। শুনুন, আপনার যাওয়ার দরকার নেই, আপনি প্লিজ বাড়িতে থাকুন। নিখিল, আমি বলি কি তুমি বরং ওকে নিয়েই যাও। মায়ের মন তো দেখো এখান থেকে বুঝতে পেরেছে যে ওর মেয়ের বিপদ হয়েছে, ওখানে গেলে অন্তত একটু দেখতে পারবে চোখের দেখা। তুমি ওকে নিয়েই যাও। বেশ, চলুন আপনি, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চলুন। তা হ্যাঁ রে রাধা, শুনলাম নাকি ওই কৃষ্ণা আমাদের রায়কে উল্টোপাল্টা কথা বলেছে। কি বলছো মা? শুধু রায়কে উল্টোপাল্টা কথা বলেনি, ওইটুকু একটা মেয়ে আমার মুখে মুখে তর্ক করছিল জানো। আর ওর দিমাগ তুমি যদি নিজের চোখে না দেখতে তাহলে বিশ্বাসই করতে পারবে। তো সাহস! চুপ করে আছিস কেন তুই? হ্যাঁ, রায়কে উল্টোপাল্টা কথা বলছে, তোকে উল্টোপাল্টা কথা বলছে, ওর ওই দিমাগ ভেঙে দিতে পারছিস না? দেমাগ ভাঙার আমার কোনো দরকার নেই, মানে রায় ডার্লিং এসে ব্যবস্থা করে দিয়েছে। জানো কি করেছে রায় বেবি? ওর জুতোর হিল ভেঙে রেখে দিয়েছে। হ্যাঁ, আবার সে যখন আজ সকাল ওটা পড়তে গেছে, সকলের সামনে পড়ে গিয়ে একাকার কাণ্ড। এখন আবার সে ভাঙা পা নিয়ে বাড়িতে গেছে। ছোটদা আর ওর মা আছে না, হ্যাঁ, ওকে নিয়ে গেছে। না মানে নিয়ে গেছে কোথায়? নিখিলের বাড়িতে হবে হয়তো, তাছাড়া অন্য কোনো আস্তানাতেও রাখতে পারে জানো তো। যাকে 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 শোন শোন, ওরা যে আস্তানায় যায় যাক, কিন্তু একটা কথা দারুণ, আমাদের রায় কেমন তৈরি হয়েছে বল। হ্যাঁ, তোর আর আমার পরম্পরা কিভাবে বইয়ে নিয়ে যাচ্ছে। শয়তানিটা কি শিখেছে রাধা। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। আমাদের রায় আজ তার কম্পিটিটরকে ওয়ার্কশপ থেকে আউট করে দিয়েছে, আর আসছে দিনে পুরো কম্পিটিশন থেকে আউট করে দেবে। তার মানে মানে ওর জুতোর হিলটা কেউ ধারালো কিছু দিয়ে কেটে আলগা করে রেখেছিল। এই ভয়টাই পেয়েছিলাম আমি। নিখিল বাবু আপনি বোঝার চেষ্টা করুন, আমরা কিন্তু ইন্টারনাল ওয়েতে এখনই একটা ইনভেস্টিগেশন অলরেডি শুরু করে দিয়েছি, ঠিক আছে? আপনি কিন্তু দয়া করে হইচই করবেন না এই বিষয়টা নিয়ে। হইচই করব না মানে? আমার মেয়ের সঙ্গে নিখিল বাবু, আমার কিন্তু আপনাকে জানানোর কথা নয়। নিহাতি আমি কৃষ্ণাকে ব্যক্তিগতভাবে ভীষণই স্নেহ করি, তার জন্যই আমি আপনাকে কিন্তু কথাগুলো বলছি। তাছাড়া আমাদের যিনি প্রডিউসার তিনিও বললেন আপনাকে পুরো বিষয়টা জানানোর জন্য। নিখিল বাবু, আমি চাই যে আপনি এই বিষয়টা নিয়ে একটু চাপ দিন, মানে উপর মহলকে যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু ইনভেস্টিগেশনটা সঠিক হবে। আমারও শুরুতেই মনে হয়েছিল এরকম একটা ব্র্যান্ডের জুতো এটা হওয়ার কথা নয়। আমার বসও আমাকে সেটাই বললেন, আর সেই জন্য উনিও আপনাকে জানিয়ে রাখতে বলেছেন। কিছুই না, আপনারা একটু অ্যালার্ট থাকতে পারবেন সেই জন্যই। কিন্তু আমাকে একটা কথা বলুন,
এই বদমাইশিটা কে করেছে? কোনো পার্টিসিপেন্ট? দেখুন, তার সাথে আমি পার্সোনালি কথা বলতে চাই। নিখিলবাবু, আপনি পুরো বিষয়টা একবার বোঝার চেষ্টা করুন। দেখুন, ডে 1 থেকে কৃষ্ণার সঙ্গে রায়ের কিন্তু একটা মানে মনোমালিন্য সৃষ্টি হয়। আসলে রায় যখন ওর মার ক্ষমতা প্রতিপত্তির আস্ফালন দেখাচ্ছিল, তখন কৃষ্ণা প্রতিবাদ করে ওঠে। আর কৃষ্ণা কিছু ভুল করেনি, মানে অ্যাকচুয়ালি রায়ের ব্যবহার কিন্তু আমারও মোটেও ভালো লাগেনি। আর সেই জন্যই আমি আপনাকে ফোন করে পুরো বিষয়টা জানালাম। মানে আপনি যদি উপর মহলে চাপ দেন, তাহলে কিন্তু সঠিক তথ্যটা বেরিয়ে আসবে। মানে কিছুই না, আমার মনে হচ্ছে রায় কোনোভাবে এই বিষয়টার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে। নিখিলবাবু, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনি কিন্তু দয়া করে কারোর সামনে আমার নামটা তুলবেন না। কিছুই হবে না, এতে কৃষ্ণারই ক্ষতি। তার কারণ সবাই বুঝবে আমি কৃষ্ণার প্রতি পার্সিয়ালিটি করছি। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। আমার দিক থেকে যা করার আমি করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। কি হয়েছে রে নিখিল? হ্যাঁ রে, নতুন কোনো সমস্যা হয়েছে নাকি? বাবুজি, মধুমিতা দি কি বললো? আমি আগেই বলেছিলাম, এরকম একটা ব্র্যান্ডের জুতোর হিল এইভাবে ভাঙতে পারে না। আমার কথাই ঠিক হলো। মানে তোমার জুতোর হিল কেউ ইন্টেনশনালি কেটেছে কৃষ্ণা। মধুমিতা রায় দত্তকে সন্দেহ করছে। কৃষ্ণা, কৃষ্ণা, রায় দত্তর মায়ের সাথে আমি কথা বলে এসেছি। এরপর রায় যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমিও ওদের ছাড়বো না। ওদের স্পষ্ট বলে এসেছি, ওরা যদি বাড়াবাড়ি করে, তাহলে আমিও প্রেস মিডিয়া 6 লাভ করে দেবো। দরকার হলে শো বন্ধ করে দেবো আমি। না না বাবুজি, আপনি দয়া করে এরকম কিছু করতে যাবেন না। আমার জন্য আপনি কেন এত ঝামেলা পোয়াবেন বলুন তো? না কৃষ্ণা, অন্যায়ের প্রতিবাদ করা উচিত। আর তাছাড়া রাধারানী অন্যায় করে যাবে আর আমরা চুপচাপ সহ্য করব, সেটা হতে পারে না। টাকার দম্ভ আমাকে দেখাচ্ছে, দেখি না ওরা কি করে। তোমার স্বপ্ন আমি ওদের নষ্ট করতে দেবো না কৃষ্ণা, কিছুতেই নষ্ট করতে দেবো না। তুমি দেখে নিও। বাবুজি, আপনি জলটা খান। লাগবে না, আমার লাগবে না। না বাবুজি, আপনি তো কাশছেন, জলটা খান না। মা, কি হচ্ছে তোমার? আপনি ঠিক আছেন তো?
বাবুজি আপনি আরেকটু জল খাবেন? না না, আমি ঠিক আছে। হ্যাঁ, বলছিলাম কৃষ্ণা, কৃষ্ণা তুমি তুমি রেস্ট নাও। 2-3 দিন একদম পা মাটিতে ফেলবে না, বুঝলে? আর গ্রুমিং সেন্টারে যখন তুমি রিজয়েন করবে, ওদের বলে দিও যে তুমি হাই হিলস আর পরবে না, তুমি ফ্ল্যাট জুতোতেই পারফর্ম করবে। আচ্ছা বাবুজি। আমার মনে হয় এগুলো তোমার আগেই বলে দেওয়া উচিত ছিল। আসলে বাবুজি আমি ভেবেছিলাম একটু চেষ্টা করলেই শিখে যেতে পারবো। না সে ঠিক আছে, কিন্তু আমি তোমাকে আগেও বলেছি নিজের সুবিধা অসুবিধার কথা তোমাকে নিজেই বলতে হবে, কেউ তোমার হয়ে বলতে আসবে না, বুঝলে? আর তোমার এই সাজ পোশাক নিয়ে তুমি বেশি কনসিয়াস হও না, বুঝলে? অলওয়েজ মনে রাখবে তোমার গান তোমার বাহ্যিক ত্রুটি ঢেকে দেওয়ার ক্ষমতা রাখে। বাবুজি আমি ওনাদের বললে ওনারা শুনবে? নিশ্চয়ই শুনবেন। দেখো এইসব সাজগোজ না কমফর্টের উপরে ডিপেন্ড করে। ডিজাইনাররা তোমাকে হেল্প করতে এখানে এসেছে, কিছু তোমার উপরে চাপাবে না, তাই তুমি নিশ্চিন্ত থাকো। আচ্ছা বাবুজি, আমি ওখানে গিয়ে আগে ওনাদের সব বলে দেবো। ভেরি গুড। আর শুনুন, আপনার মেয়ে কড়া কড়া ওষুধ খাচ্ছে, তাই একটু বেশিক্ষণ ঘুমাবে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবেন, বুঝলেন? আর হ্যাঁ, মেয়ের ব্যাপারে বেশি টেনশন করে নিজের শরীর খারাপ করে ফেলবেন না, বুঝেছেন? আপনার মেয়ে সঙ্গীতের মহাযুদ্ধে পার্টিসিপেট করেছে। আই এম শিওর সঙ্গীতের মহাযুদ্ধ কৃষ্ণাই জিতবে। আমার বাবা বা তোমার কোনো পরিচিত লোক যদি তোমার ছবিটা দেখে তোমাকে চিনতে পারে, তাহলে তো আমরা আমাদের পরিবারকে খুঁজে পেয়ে যাব, বলো? না! মা, মা তুমি কেন না বলছো বলো তো? মা একটা ছবি তুললে কি হবে? মা তুমি কেন বুঝতে চাইছো না আমি জানি না। মা দেখো, এমনটা তো হতেই পারে 18 বছর ধরে তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করে আছে, তারা হয়তো তোমাকে খুঁজেছে কিন্তু খুঁজে পায়নি। মা এখন যদি তোমার ছবি বেরোয়, তাহলে তো আমরা আমাদের পরিবারকে খুঁজে পাবো, হয়তো আমি আমার বাবাকেও খুঁজে পাবো। না, এসবের কোনো দরকার নেই, কোনো দরকার নেই এসবের। কেন মা? মা আমার তো দরকার আছে। আমি তো বলছি কোনো দরকার নেই, তোকে আমি বলছি কোনো দরকার নেই। তুই কেন বুঝতে পারছিস না মা? 18 বছর আগে আমার পরিবারে কারা ছিল আমার তো সেসব কিচ্ছু মনে নেই রে। আমার স্বামীকে, আমার বাবা মাকে আমি কাউকে চিনতে পারবো না। আর এখন যদি হঠাৎ করে কেউ এসে আমার কাছে সম্পর্কের দাবি করে, সেটা আমি কি করে মেনে নেব বল? আমি তো তাদের কাউকে চিনতে পারবো না। এমনকি এটা মনে করতে পারবো না যে কোন পরিস্থিতিতে আমাকে আমার পরিবারের কাছ থেকে দূরে চলে যেতে হয়েছিল। কিছু মনে করতে পারবো না। মা, সেটাই তো আমি জানতে চাই, কিন্তু আমি জানতে চাই না। আমি কিছু জানতে চাই না। যতদিন না আমার নিজে থেকে কিছু মনে পড়ে, আমি জানতে চাই না। এমনটা তো হতে পারে তারা কখনো আমাকে চায়নি, আর সেই জন্য হয়তো সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হয়েছিল।
আমি কিছু মনে করতে চাই না রে, আমি কিছু মনে করতে চাই না, আমার প্রচন্ড ভয় করে, আমি কিছু মনে করতে চাই না, কিছু মনে করতে চাই না। শান্ত হও মা, এরকম করো না মা, শান্ত হও। শোন না মা, আমরা দুজন মিলে থাকতে পারি না? আমরা মা মেয়ে দুজন মিলে নয় পৃথিবীর এক করে থেকে যাব। আমরা পারবো না সুখে থাকতে, পারবো না, বল না মা, আমরা ভালো থাকতে পারবো না? কিন্তু মা, তুমি এত বড় সুযোগটা হাতছাড়া করে দেবে? মা, আমি আমার পরিচয় খুঁজে পাবো না? কেন? আমি তোর মা, তুই আমার মেয়ে, এই পরিচয়টা তোর কাছে যথেষ্ট না? বল না, এই পরিচয়টা কি তোর কাছে যথেষ্ট না? তা নয় মা, আমি সে কথা বলিনি। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে রাখ, তুমি আমার মা। কিন্তু মা, তা বলে আমি আমার শিকড়টা কখনো খুঁজবো না। আমরা খুঁজবো, হ্যাঁ আমি আর তুই খুঁজবো, কিন্তু তোকে তো এটা বুঝতে হবে বল, আমরা যে তোর বাবুজিদের আশ্রিত, নিজেদের পায়ের তলার মাটিও শক্ত নেই। আমি যে একটা সমস্ত মেয়ের মা, তাকে নিয়ে আমি যেখানে সেখানে কি করে চলে যাই বলতো? এমনটা তো হতেই পারে আমার এই ভুলে যাওয়ার সুযোগ নিয়ে কেউ তোর কোনো ক্ষতি করে দিল। না রে, আমি এটা মানতে পারবো না, আমি এটা মেনে নিতে পারবো না। শোন না, তুই যখন নিজের পায়ে দাঁড়াবি, যখন গান গেয়ে অনেক নাম করবি, আমরা নয় তখন খুঁজবো। আর দেখ, আমি তো এখন তোর সব কথা শুনি, আমি ওষুধ খাই, তুই ডাক্তারের কাছে যেতে বলেছিস, আমি সেটাও খেয়েছি। আমি তো চেষ্টা করছি বল মনে কর, তুই তোর মাকে একটু সুযোগ দিবি না? একটু সুযোগ দিই না মা। মা, এটা কি বাবা, কি ভারী, আমি রাখছি, ধীরে ধীরে রাখ, রাখ, হ্যাঁ হ্যাঁ, ওখানে তো ভারী। এর ভিতর কি আছে গো? আচ্ছা, এটা এই ঘরেই বা কেন এনেছো? কেন আবার? তোমার বাবুজি তুমি গান শুনবে বলে এগুলো আনিয়েছে। এতে সিডি ডিভিডি সব চালানো যায়। ওই দেখো, অমনি মেয়ের চোখে জল চলে এলো। আরে বাবা, তুমি কত বড় জায়গায় গান গাইবে, গান না শুনলে তুমি গান গাইবে কি করে? হ্যাঁ, ওই জন্য তো বাবুজি তোমার জন্য কিনে এনেছি। শুনবো কাকা, নিশ্চয়ই শুনবো। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। ঠিক আছে, তুমি তাহলে এখন গান শোনো, আমার তো ওদিকে গুচ্ছের কাজ পড়ে রয়েছে। আমি তাহলে এখন আসি মা। হ্যাঁ ঠিক আছে।
এই কারণেই আমি বাবুজিকে তোমার রূপ ভাবি কিষেনজি। আমি তোমার কাছে যখন যেটা চাই তুমি ওনার হাত দিয়ে আমার কাছে পাঠিয়ে দাও। কিন্তু এটাই তো সমস্যা। ধুর, কিভাবে কি করতে হয় তাই তো জানি না। ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না কৃষ্ণা। বাবুজি, কৃষ্ণা, একজন ভদ্রলোক আসবেন কোম্পানি থেকে, উনি বিকেলবেলা সব সেট আপ করে দেবে। আর তাছাড়া আমি ভাবছি তোমার জন্য কয়েকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট জোগাড় করে দেবো। আমি চাই যতদিন না তুমি গ্রুমিং সেন্টারে যাচ্ছ খুব ভালোভাবে এখানে প্র্যাকটিস করো, বুঝলে? আচ্ছা বাবুজি। আচ্ছা কৃষ্ণা, বলছিলাম তোমার মাকে দেখছি না, উনি কোথায়? ওই ওই বৃন্দাবন কাকা স্টোর রুমটা গুছোচ্ছিলেন, তো মা দেখে সেটাই একটু হাতে হাতে সাহায্য করতে গেছে, হয়তো গোছগাছি করছে। উনি সাহায্য করতে গেছেন? বাড়িতে এত লোক আছে তারপরও বৃন্দাবন না? বাবুজি, মা আসলে কিছুতেই সময় কাটতে চায় না, তাই একটু কাজকর্মের মধ্যে থাকলে মার ভালো লাগবে, তাই আমিও দেখে বারণ করিনি। বাবুজি, একটুক্ষণ থাক না। বেশ, যাই, আমি পরে দেখা হবে। বাচ্চা মেয়ের মতো থাকো, পাকা পাকা কথা বলবে না। তোমাকে যেটা বলা হয়েছে সেটা করবে, তার বাইরে কিছু করবে না। আর আমার পার্সোনাল লাইফ কোনোদিনও ইন্টারফেয়ার করবে না। কোনোদিনও না। তুমি বলবে না, তুই বলবে না। নিখিল, রাগ করিস না, নিখিল, আবার এরকম করিস না। বড় বাবু, ওকে দেখো, আমি পারবো না। নিখিল, কি করলি তুই? কি করলি তুই কৃষ্ণা? কি করলি তুই? নিজের অজান্তে আমার নিখিলের মনের কোন দরজায় আঘাত করেছিস তুই জানিস না। তুই ছেলে মানুষ বাবা। আমার নিখিল দেবে কি করে বাঁচবে? সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে যাবে। নিখিল, কৃষ্ণা, বড় মাতাজি, আমি বুঝতে পারিনি, আপনি বাবুজিকে একটু দেখুন। আমি বুঝতে পারছি কৃষ্ণা, তুমি ভালোর জন্যই করতে গেছিলে। আসলে কি বলতো, শ্যামা একজন অনেক বড় মাপের গায়িকা। শুধু আমরা কেন, সারা বাংলার মানুষ ওর গান মোহিত হয়ে শুনতো। কিন্তু এই সবকিছুর পরে নিখিল এই ধাক্কাটা নিতে পারেনি। ও আস্তে আস্তে সামলে যাবে, তুমি চিন্তা করো না, কেঁদো না। তোমাকে যেটা বলা হয়েছে সেটা করবে, তার বাইরে কিছু করবে না। আর আমার পার্সোনাল লাইফ কোনোদিনও ইন্টারফেয়ার করবে না। কৃষ্ণা, তুমি কিছু মাইন্ড করো না। আমি ছোটবেলা থেকেই পাপার এরকম নেচার দেখে আসছি। পাপা ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি।
কৃষ্ণা, তোমাকে একটা কথা বলেই ফেলি। আই এম সরি। আমি তোমাকে অনেকবারই ভুল বুঝেছি, তোমাকে টিজ করেছি। তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। তুমি আমার উপরে রেগে নেই তো? না না দিদি ভাই, আমি আপনার উপর কোনোদিনই রেগে থাকিনি। আসলে দিদি ভাই, আপনি বড্ড ছেলে মানুষ। আপনার বাবা নিজের প্রাণের থেকে বেশি আপনাকে ভালোবাসে। আপনি বাবুজির মেয়ে। আমাদের তো বাবুজি দয়া করে থাকতে দিয়েছে। না কৃষ্ণা, দয়া না, পাপা তোমাকেও ভালোবাসে। আসলে ছোটবেলা থেকে পাপা আমাকেই শুধু ভালোবেসে গেছে, তাই পাপার ভালোবাসা অন্য কেউ পাক এটা আমি চাইনি। আমি আপনার উপর রেগে নেই দিদি ভাই। উনি ভালোবাসারই মানুষ। উনি তো আমাদের কিষাণজি। জানো তো কৃষ্ণা, বড় দিদিরা বোনেদের উপরে এই জন্যই হিংসা করে। জানি দিদি ভাই। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস? হ্যাঁ দিদি ভাই, আমরা বন্ধু। তুমি কেঁদো না কৃষ্ণা। দিদি ভাই, বাবুজিকে গিয়ে একটু দেখুন না আপনি। হ্যাঁ আমি দেখছি, তুমি চিন্তা করো না। আমি গেলেই বাবা ঠিক হয়ে যাবে। টাটা। কৃষ্ণা, 3টে গ্লাস নিয়ে এসো, আমরা এটা আড্ডা মারতে মারতে খাবো। আসলে জানো তো, বাড়িতে তো সবাই বড়, আমার মন খুলে কারোর সাথে কথা বলার মতন নেই। আমি তোমার জন্য নিয়ে আসছি। আসলে মা আর আমি তো এসব খাই না দিদি ভাই। আসলে দেখো, আমার বাড়ির সবাই তো তোমাকে বাড়ির মেয়েই ভাবতে শুরু করেছে। তোমাকে তো এই বাড়ির মেয়ের মতনই হতে হবে, তাই না? সামনেই নিউ ইয়ার্স পার্টি, তুমি তো ওখানে গানও গাইছো। কত বড় বড় লোকজন আসবে, তারা সবাই তো হার্ড ড্রিঙ্কস নেবে। তা তুমিও সেসব নেবে নাকি? এ বাবা, না না দিদি ভাই, এসব তুমি কি বলছো? আমি আবার ওসব খাই নাকি? জানি তো, সেই জন্যই তো বলছি। তুমি কি পার্টিতে খালি হাতে ঘুরে বেড়াবে নাকি? একটু কোল্ড ড্রিঙ্কস তো খাবে। খানা না, দিদি হয়ে যখন বোনকে এতবার করে বলছে, যা গিয়ে ক্লাস নিয়ে। আচ্ছা মা। আন্টি, আপনাকেও খেতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, খাবো। এই তো দাও। আন্টি বসো। কৃষ্ণা, পাপা,
তুমি কি আবার কৃষ্ণাকে বকতে এসেছো নাকি? প্লিজ পাপা আর কিছু বলো না। কৃষ্ণা মন খারাপ করে বসেছিল বলে আমি ওর জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। ভাবলাম আড্ডা মেরে ওর মন ভালো করে দেবো। মুন্নি, আমি কৃষ্ণাকে বকতে আসিনি। জানো তো পাপা, আমি এক্ষুনি কৃষ্ণাকে বলছিলাম তোমার যেমন দুম করে রাগ বেড়ে যায় তেমন আমার দুম করে রাগ পড়েও যায়। দেখেছো কৃষ্ণা, আমার পাপাকে আমার থেকে ভালো কেউ চেনে না, তাই না পাপা? একদম। মুন্নি, আমার কৃষ্ণার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে পাপা, আমি তোমাদের মধ্যে থেকে সরে যাচ্ছি। Krishna, I'm really sorry. না বাবুজি, না বাবুজি, এভাবে বলবেন না। আপনি আমায় ক্ষমা করে দিন বাবুজি, আমার পা ভার বাড়াবেন না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবুজি, আমায় ক্ষমা করে দিন। আপনি আমায় ক্ষমা করে দিন বাবুজি, আমি আপনার কথার কোনোদিন অবাধ্য হব না। আপনি আমায় ক্ষমা করে দিন, আমার পা ভার বাড়াবেন না বাবুজি, আমায় ক্ষমা করে দিন। ব্যাস ব্যাস কৃষ্ণা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আসলে কি জানো তো কৃষ্ণা, আমি তোমার উপর রাগ করিনি, রাগ করেছিলাম নিজের উপর। তাই হয়তো এইভাবে রিঅ্যাক্ট করে ফেলেছি। তুমি ছোট, তুমি এসব বুঝবে না। শুধু তোমাকে একটা রিকোয়েস্ট করছি কৃষ্ণা, আমার অতীতের সামনে আমাকে কোনোদিনও দাঁড় করিও না। তখন আমি নিজের মধ্যে থাকি না, মানে কন্ট্রোল হারিয়ে ফেলি, খুব কষ্ট হয় আমার। আমি আর আপনাকে কোনোদিন কষ্ট দেব না বাবুজি, কোনোদিন কষ্ট দেব না। আপনি কষ্ট পেলেছেন, আমিও খুব কষ্ট পাই। কেঁদো না কৃষ্ণা, কোনোদিন কষ্ট দেব না, প্লিজ কেঁদো না, তোমাকে আর কষ্ট পেতে হবে না। এভাবে কতদিন চলবে নিখিল, কতদিন? এখন আবার কে এলো এই সময়? আমি বলেছিলাম না শ্যামা ফিরে এসেছে। দেখলে দেখলে শ্যামা ফিরে এসেছে। শ্যামা! নিখিল, কি হয়েছে বাবুজি? চিৎকার চেঁচামেচি শব্দ পেলাম, সেই শুনেই তো আমাদের ঘুম ভেঙে গেল। কি হয়েছে বাবুজি এখানে? কি হয়েছে ঠাম্মি? না না, কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। অত ঘাবড়ানোর মতো কিচ্ছু হয়নি, শান্ত। আসলে তুই তো জানিস তোর বাবুজির স্ত্রী বাবুজিকে ছেড়ে চলে গেছে না, তারপর থেকেই ওর এরকম হয়, মাঝে মধ্যে এরকম হয়। তার মধ্যে আবার এসব গান টান শুনেছে, আরো মনে পড়ে গেছে। না, ঘাবড়ানোর মতন কিচ্ছু হয়নি বাবা। আবার সেই এক নাটক, খালি শ্যামা শ্যামা শ্যামা। শ্যামাকে নিয়ে আফসোস করতে করতেই পাপার জীবনটা শেষ হয়ে গেল।
পাপা, আর ইউ ওকে? I'm all right. বাবা, আমার একটা কথা শোনো। তুমি না এখন একটু শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করবে? কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে, আর কাল তো 31st নাইট। তুমি যদি এখন রেস্ট না নাও, কাল কিন্তু এনজয় করতে পারবে না। তোমার শরীর খারাপ করবে পাপা। দেখেছো, এইটুকু একটা বাচ্চা মেয়ে, তার এইটুকু বোধ বুদ্ধি আছে। নিখিল, তুই কি করছিস বলতো? এমন চিৎকার চেঁচামেচি করলি রাত দুপুরে, এমন করলি যে ওরা তো নতুন, ওদেরও ঘুম ভেঙে গেল, ঘাবড়ে গেল সব। কৃষ্ণা, ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি। অনুরাধা বলছি, মেয়েকে নিয়ে যাও, ঘুমিয়ে পড়ো, ঘাবড়াস না। আমার কথা ভাবিস না, আমার সমস্ত অভ্যেস হয়ে গেছে। তোর ঠাম্মি না 18 বছর ধরে অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছু হারিয়েছে। আমার কথা ভাবিস না, যা শুয়ে পড়বে, যা। আমি জানি না আরো কত সহ্য করতে হবে, আরো কত কি সইতে হবে। এই করতে করতে আমার মরণ হয়ে যাবে, তারপরে আমার এই ছেলে এরকম করে যাবে। ও তো শান্ত হবে না, আমি বোধহয় মরে যাব এইবার। দিদি, দিদি তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হব অলোক? কি করে শান্ত হব? এখানে তুমি শান্তি কোথায় খুঁজে পাচ্ছ? আমার শ্যামা সমস্ত সুখ, শান্তি, আনন্দ সবকিছু নিয়ে চলে গেল, আর আমার এই ছেলে অশান্ত হয়ে রয়েছে। সে 18 বছর ধরে না আছে ঘুম, না আছে শান্তি, না আছে। কি করে শান্তি খুঁজে পাচ্ছ তুমি অলোক? হবে না, আমার মরণ হবে। তারপরে হ্যাঁ রে নিখিল, সব অদৃষ্টের লিখন। নিখিল, নিখিল বাবা, একটু সুস্থ হও না, একটু স্বাভাবিক হও না। মরার আগে তোকে সুস্থ দেখে যাই, তবে তো মরেও শান্তি পাবো আমি। দেখি, একটু সুস্থ ভাবে ভাব। দেখ, আমার কথা শোন। 18টা বছর কেটে গেছে। যে সন্তানকে গর্ভে নিয়ে গিয়েছিল সে আজ অনেক বড় হয়ে গেছে, তুই তাকে চিনতে পারবি না, তুই তো তাকে দেখিসনি। এই সমস্ত স্বপ্ন দেখছিস, মনের ভুল। একটু ভাবার চেষ্টা কর, দেখ একটু। বুঝবি না, নিজেও কষ্ট পাবি, আমাদের সকলকেও কষ্ট দিবি তো। দিদি, তুমি যদি এভাবে কান্নাকাটি করো কি করে হবে বলো তো? ওর পাশে দাঁড়াতে হলে তো আমাদের শক্ত থাকতে হবে। এখন তুমি যদি ভেঙে পড়ো, তাহলে আমরা ওকে কি করে শক্তি দেবো বলো তো? ওর পাশে কি করে দাঁড়াবো? নিখিল, চল, তুই ঘরে চল। হ্যাঁ অরুণ, তুমি ওকে ঘরে নিয়ে যাও তো। আমি দিয়ে আসবো বাবুজিকে। না, দেখো কৃষ্ণাকে এই ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে, তাই না? এটা তুমি একদম ঠিক কথা বলেছো কৃষ্ণা, তোমাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। কিন্তু বাবুজি, আমার যে খুব অসুবিধা হচ্ছে। এক মিনিট মুন্নি, একটা জিনিস বোঝার চেষ্টা করো। দেখো, মানুষ তো নিজের কমফোর্ট অনুযায়ী জামা কাপড় পরে, তাই তো? হ্যাঁ বাবা, কিন্তু আজ তো নিউ ইয়ার্স পার্টি, তাই না? সবাই কত সেজে গুজে আসবে, আর ও আমার থেকে ছোট হয়ে ওরকম বুড়িদের মতন সালোয়ার পরে থাকে। ঢিলা ঢেলা সালোয়ার ওকে মানায় না। আচ্ছা বাবা, বুঝেছি, কিন্তু মুন্নি, কৃষ্ণার হয়তো ওটাই পড়তে ভালো লাগে। কিন্তু পাপা, তুমিই তো বলো কৃষ্ণা এই বাড়ির মেয়ে, তো যখন এই বাড়ির মেয়ের মতনই সাজু। দেখো ওই ড্রেসটা পরে ওকে কত সুন্দর লাগছে। দেখো, ওরকম ভাবে সাজলে হয়তো ওকে সুন্দর লাগে, কিন্তু মুন্নি তোমাকে বুঝতে হবে, মানুষ ওটাই পরে যেটা তো কমফোর্টেবল ফিল করে। দেখো, তুমি এই শহরে বড় হয়েছো, তুমি অনেক রকম ড্রেসেস পরেছো যেটা তুমি কমফোর্টেবল ফিল করো, কিন্তু কৃষ্ণা তো বেনারসের একটা আধ্যাত্মিক পরিবেশে বড় হয়েছে, এইসব কখনো পড়েনি। তাই ওকে একটু সময় দিতে হবে, ওর ইচ্ছে হোক, তারপর নিশ্চয়ই পড়বে।
কিন্তু পাপা। আর কোনো কিন্তু না, ওর যেটা পড়ার ইচ্ছে ওকে পড়তে দাও। তাছাড়া বোঝার চেষ্টা করো, নিউ ইয়ারের পার্টি, এত লোকজন থাকবে, সবার সামনে যদি কৃষ্ণা আনকমফোর্টেবল ফিল করে তোমার ভালো লাগবে? নো পাপা, অবভিয়াসলি নট। রাইট। আর কৃষ্ণা, তোমাকেও একটা কথা বলি, মন দিয়ে শোনো। কি বাবুজি? দেখো, এই জামা কাপড় নিয়ে এতটা রিজার্ভড হওয়া ভালো না। তুমি যখন এই শহরে এসছো, এই শহরের আদব কায়দা তোমার জানা উচিত। হ্যাঁ, এটা ঠিক যে সব পোশাক আশাক বাইরের জিনিস, মানুষের ভেতরটাই আসল। সেটাকে পবিত্র রাখতে হয়। কে কি পোশাক আশাক পরলো সেটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ বাবুজি, এটা আমার মাও বলেন। কিন্তু একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, মুন্নি যে তোমার জন্য এতগুলো ড্রেস অ্যারেঞ্জ করেছে। দ্যাটস রিয়েলি নাইস মুন্নি। আচ্ছা কৃষ্ণা, নিউ ইয়ার পার্টিতে তুমি এই ড্রেসগুলো পরলে না, ঠিক আছে, কিন্তু অন্য কোনো সময় ভালোভাবে এই ড্রেসগুলো পরে মুন্নিকে দেখিয়ে দিও, না হলে তোমার দিদিভাই কিন্তু দুঃখ পাবে, মন খারাপ হয়ে যাবে ওর। নিশ্চয়ই বাবুজি। দিদি ভাই, তুমি মন খারাপ করো না, আমার এই পোশাকটা না খুব পছন্দ হয়েছে। একদিন আমি সময় করে তোমাকে এই পোশাকটা ঠিকভাবে পরে দেখাবো। কিন্তু শুধু তোমাকেই দেখাবো, কিন্তু আর কাউকে দেখাবো না। তারপর আমি যদি কোনোদিন অভ্যস্ত হয়ে যেতে পারি, তখন আমি সবার সামনে পরে বেরোবো। কেমন? ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটাই করো। কিন্তু তুমি এই পোশাকটা আজকে পরলে আমি সত্যিই খুব খুশি হতাম। ওসব এখন ছাড়ো, আজকের পার্টিতে তো তুমিও সাজবে দিদি ভাই, তোমাকে একদম পরীর মতো দেখাবে, সবাই এসে তোমাকে দেখবে, আমি তাতেই খুশি। এইটা কিন্তু কৃষ্ণা একদম ঠিক কথা বলেছে, আমাদের মুন্নি সত্যি এঞ্জেল। থ্যাংক ইউ পাপা। আর যদি আমার বাবা আমার সাথে থাকতো, তাহলে হয়তো আমাকেও এভাবে ভালোবাসতো। বারবার আমার ফাঁদ কেটে বেরিয়ে যাচ্ছ কৃষ্ণা, তবে আমিও দেখব কতক্ষণ তুমি আমার পাতা ফাঁদের বাইরে থাকতে পারো। জামা কাপড়টা তো উপলক্ষ মাত্র, আসল জিনিস তো তোমার জন্য রাতে অপেক্ষা করছে। ওমা, তোমার হাতটা এমন কাঁপছে কেন? কি হয়েছে? ভয়ে। সন্ধেবেলা তুমি পার্টিতে আসতে বললে না, সেই শুনেই মায়ের হাত পা কাঁপছে। বলছিলাম অকারণে ভয় পেতে হবে না, আপনি যদি পার্টিতে না আসতে চান আপনি আসবেন না। তবে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আজ পার্টিতে কৃষ্ণা গান গাইবে, সবাই প্রশংসা করবে, অন্তত সেই জন্য চলে আসো প্লিজ। সেটা শুনতেও তো আপনার ভালো লাগবে। আর তাছাড়া কালকে ও আবার ওয়ার্কশপে চলে যাবে। শুনুন, আজ পার্টিতে অনেক লোক আসবে,
আপনি যদি নিজেকে এইভাবে লুকিয়ে না রাখেন, হয়তো কাউকে চিনতে পেরে যেতে পারেন পার্টিতে। আপনার প্রবলেমের সলিউশন পেতে পারেন আপনি। বোঝার চেষ্টা করুন। আচ্ছা অনেক হয়েছে অনুরাধা, তুমি আমার সাথে চলো এবার। কেন, তোমার সাথে গিয়ে আবার কি করবে? বাবা আসলে বাড়িতে আজকে অনেক কাজ তো, তাই দুপুরের রান্নাটা ওই করবে। আজকে দুপুরে নিরামিষ হবে, রাতে তো ওই ক্যাটারিং এর ব্যবস্থা আছেই। হ্যাঁ ঠিক আছে, রাধু রাধু রাধু, কতদিন নিরামিষ খাওয়া হয়নি। রাধু রাধু, তোমার পছন্দ মতো বেনারসি পদ রাধু। রাঁধবে রাঁধবে, নিশ্চয়ই রাঁধবে। আর আমি জানি সে স্বাদ অতুলনীয় হবে। আর হবে নাই বা কেন শুনি? যে মেয়ে আমার শ্যামার মতন অমন মতিচুরের পায়েস রাঁধতে পারে, অমন পিঠে বানাতে পারে, তার হাতে রান্নার স্বাদ যে অতুলনীয় হবে এতে সন্দেহের অবকাশ কোথায়? আর বড় বৌমা দেখো, তোমার শ্বশুর মশাইয়ের মুখটা দেখো, খাবার কথা শুনে কেমন করছে দেখো না, লোকটা জিভে জল এসে গেল বোধহয়। শোনো শোনো, একটু বেশি করে ঘিটি দিও বুঝলে, এই নিরামিষ পদে না ঘি বেশ ভালো জমে। আচ্ছা আচ্ছা ওসব পরে হবে। অনুরাধা তুমি চলো, দেরি করো না, এসো। একটু ঘি খাবো তাতে এমন করো? উফ, এই মা মেয়ের মধ্যে যে সবাই কি পেয়েছে ভগবান জানে, সারাক্ষণ এদের নিয়ে মাতামাতি। আচ্ছা, কৃষ্ণাকে একেবারে বিদায় করার আগে ওকে নিয়ে আরেকটু খিল্লি করাই যায়। কৃষ্ণা চলো আমরা একটু বেরোই। এখন আবার কোথায় যাবে দিদি ভাই? এই দাঁড়াও দাঁড়াও দিদি ভাই, এখন আবার কোথায় যাবে? না না, এখন টই টই করে ঘুরে বেড়ানো হবে না, না একদম না। উফ, তোমরা তো টেনশন করো কেন বলো তো? আমরা বাড়ির গাড়ি নিয়ে যাব, কেকটা অর্ডার করা আছে, ওইটাই আনতে যাব। আচ্ছা বাবা, কে কি আনতে যাবে তাতে তুমি যাও না দিদি ভাই। হ্যাঁ, গাড়ি নিয়ে তুমি যাও। ওর পায়ের ব্যথাটা এখনো পুরোপুরি সারেনি, ওকে ছাড়ো, টানাটানি করো না। মা যেতে দাও না ওদের, ওরা তো গাড়িতেই যাবে। জানো মা, মুন্নি কৃষ্ণাকে আপন করে নিয়েছে। ওকে এরকম বড় বোনের মানুষ হিসেবেই তো দেখতে চেয়েছি আমরা মা। যেতে দাও দুই বোনকে। আচ্ছা বেশ, যাক তাহলে। তবে আমি একটা কথা বলবো, এত হুড়োহুড়ি করার কি দরকার দিদি ভাই? খাওয়া দাওয়া করে বিশ্রাম করে তারপর তো গেলেই হয় না? কেক কাটবে তো সেই 12টায়, তার আগে তো নয়। আর পার্টি শুরু হতে হতে কম করে 9টা 10টা। তাহলে এখন থেকে অত বড় একটা কেক এনে তুমি কি করবে, কোথায় রাখবে? ওকে ফাইন কৃষ্ণা, তাহলে আমরা আফটার লাঞ্চ বেরোবো। ঠিক আছে দিদি ভাই। চলো না একবার আমার সাথে কেক আনতে, তারপর তোমাকে কি ঘোল খাওয়াই তুমিই দেখবে কৃষ্ণা।